হাই, আমি সাদিয়া। আপনাদের জন্য নিয়ে এসেছি রোমাঞ্চক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন লঙ্কা বাংলা। আজ লঙ্কা বাংলায় আপনারা শুনবেন অনিরুদ্ধ বিশ্বাসের লেখা রাক্ষসের কবলে অঞ্জলিকা মঞ্জলিকা। তাহলে শুরু করা যাক। সমুদ্রগড় রাজ্যের রাজা যজ্ঞেশ্বর। তিনি অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। সব সময় প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করেন। এদেশের প্রজারাও ছিল খুব পরিশ্রমী। তারা মাঠে মাঠে ফসল ফলায়, বাড়ি বাড়ি গাভী পালন করে। তাই প্রত্যেক বাড়িতে দুধ, ঘি, মাখন, ক্ষীর কোনো কিছুরই অভাব নেই। এখানকার মানুষ দিব্যি সুখে বাস করে। তবে এই দেশেই বাস করত এক কুঁড়ে ব্রাহ্মণ, যার খাটার মুরদ্টুকু তো ছিলও না, বুদ্ধিশুদ্ধি ছেলেপুলেও ছিল না। তবে তার ছিল একটা বউ। কুঁড়ে লোকের অন্ন জোটে না, অনেক কষ্টে তাদের খাওয়া পড়া চলত। হঠাৎ একদিন রাজা যজ্ঞেশ্বরের মা মারা গেলেন। খুব ঘটা করে শ্রাদ্ধ শান্তি হবে, তাই চারিদিক থেকে দলে দলে ভিখারি আর ব্রাহ্মণের দল কিছু ভালো মন্দ ও দক্ষিণা পাওয়ার আশায় ভিড় জমাতে শুরু করলো। এই খবরটা শুনে ব্রাহ্মণ পত্নী বলল, কী রকম মানুষ গো তুমি? এই সুযোগে ওই রাজবাড়ি গেলে তো কিছুই তো পাওয়া যায়, চেষ্টা করে দেখ না। কুঁড়ে ব্রাহ্মণ এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। এদিকে ব্রাহ্মণ পত্নীও ছাড়বার পাত্রী নয়। সে দিন রাত কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে থাকে। শেষে একদিন ব্রাহ্মণ বলল, আচ্ছা বাবা, এই কথা দিলাম যাব, এবার থামবে কি না? পরের দিন সকালবেলা ব্রাহ্মণ বেরিয়ে পড়ল। ভোঁতা বুদ্ধির ব্রাহ্মণ, সোজা পথ দিয়ে হাঁটছে। দিঘির ডান পাড় দিয়ে যেতে হয় রাজবাড়ির দিকে। সেই কথাটাই সে বেমালুম ভুলে গেল। নাক বরাবর হাঁটছে, হাঁটছে তো হাঁটছে। দু চোখ যেদিকে যায় সেদিকেই চলছে। চলতে চলতে শেষটায় ব্রাহ্মণ এক এমন দেশে পৌঁছালো যেখানে কোনো মানুষ নেই। ব্রাহ্মণ এখানে এক এমন দৃশ্য দেখল যা আগে কখনো দেখেনি। দেখলো পথের ধারে ধারে এখানে ওখানে কড়ির ঢিপি। তারপর আরও দেখলো কিছুটা এগিয়ে গিয়ে তামার পয়সার পাহাড়, সিকির পাহাড়, আদুলির পাহাড়, টাকার পাহাড়, মোহরের পাহাড়। একে একে সবই তার চোখে পড়ল। সে দেখতে পেল মোহরের পাহাড়ের পাশে এক প্রকাণ্ড রাজপ্রাসাদ। সে সামনে গিয়ে একটু উঁকি ঝুঁকি মারল। এক পরমা সুন্দরী মহিলা আহ্লাদে গদগদ করতে করতে ছুটে এলো। এসেই সে ব্রাহ্মণকে বলল, এসো গো এসো, এতদিন পরে দাসীকে মনে পড়লো। হাই, আমি কত দুঃখে যে দিন কাটিয়েছি তাও কি জানো না? যখন আমাদের বিয়ে হলো তখন আমি ছোট্ট মেয়েটি, তারপর কি একদিনের জন্য আসতে নেই? একা একা আর কতকাল কাটাবো? এতদিন পরে তোমার মুখখানা দেখতে পেলাম। এসো, মখমলের আসনে বসো, একটু বিশ্রাম করো, খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ করো। এ আবার কি বলে? কই ছোটবেলায় তো কারোর সঙ্গে বিয়ে হয়েছিল বলে মনে পড়ছে না। তবে কুলীন ব্রাহ্মণ তো, কে জানে বাবা, হয়তো শিশু অবস্থাতেই এই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন কি না। ব্রাহ্মণ আপন মনেই এইসব ৭-৫ ভাবছে। এমন সময় সেই সুন্দরী মেয়েটি বললেন, কি গো, তোমার মনে সন্দেহ হচ্ছে আমি তোমার সত্যিকারের বিয়ে করা বউ কি না? এসো এসো, এ তো তোমার নিজেরই বাড়ি। আমার যা কিছু আছে সবই তো তোমার। ব্রাহ্মণ দেখল ভদ্রমহিলা যখন এত করে বলছে তখন না বলাটা খারাপ দেখায়। এই ভেবে ব্রাহ্মণ তার সঙ্গে ভিতরে গেল। প্রকাণ্ড প্রাসাদ, বিশাল বিশাল ঘর, চমৎকার খাওয়া দাওয়া। তবে সারা বাড়ি খাঁ খাঁ করছে। এই সুন্দরী ছাড়া আর অন্য কোনো জনমানব নেই। আসলে ওই সুন্দরী মহিলা ছিল একটা রাক্ষসী। এই রাজ্যের রাজা, রানী, তাদের পরিবারবর্গ, সভাসদ, কোটাল, মন্ত্রী আর সারা দেশের যত প্রজা ছিল রাক্ষসী সবাইকে খেয়ে ফেলেছে। সেই জন্যই কোনো মানুষ দেখা যায় না।
দেখতে দেখতে দিন 15 কেটে গেল। একদিন সেই ছদ্মবেশী রাক্ষসী বলল, বোনটিকে দেখতে বড় ইচ্ছে করছে। ব্রাহ্মণ যেন আকাশ থেকে পড়ল। বোনটি আবার কে? ওমা, বোনটি আমার সতীন গো, তোমার অন্য বউ। তাকে এখানে নিয়ে এসো না, তিনজনে একসঙ্গে সুখে থাকবো। কালকেই রওনা হয়ে যাও, বোনটির জন্যে আমি তোমার সঙ্গে রেশমি কাপড় ও গহনা দেব। এদিকে ব্রাহ্মণ মনে মনে ভাবল, সত্যিই তো, বাড়ির গিন্নির কথা তো ভুলেই গেছিলুম। বেচারি এখন কি করছে কে জানে। যেমন ভাবা তেমনি কাজ। পরের দিনই ব্রাহ্মণ ভালো শাড়ি ও গহনাগাটি নিয়ে যাত্রা শুরু করলো। ব্রাহ্মণ বাড়িতে এসে গিন্নিকে বলল, ওগো শুনছো, এখানকার পাট চুকিয়ে দিয়ে আমার সঙ্গে চলো, আমার প্রথম বউয়ের দেখা পেয়েছি। একে একে সে সব ঘটনা গিন্নিকে বলল। টাকার পাহাড়, সিকির পাহাড়, মোহনের পাহাড়, আদুলির পাহাড়। সব কথা শুনে গিন্নি প্রথমটা ভাবলো তার স্বামী বোধহয় পাগল হয়ে গেছে, কিন্তু পরক্ষণেই সেই সত্যি সত্যি দেখলো তার রেশমি কাপড় ও গহনাগাটি। তখন তার মনে একটু সন্দেহ হলো। অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত ব্রাহ্মণ পত্নী রাজি হলো। পরদিন সকালেই রওনা হবে। বেশ কিছু দূর রাস্তায় যাবার পর তার চোখে পড়ল কড়ির ঢিপি, সিকির পাহাড়, আদুলির পাহাড়, টাকার পাহাড় আর মোহরের পাহাড়। সব দেখে ব্রাহ্মণ পত্নী তো খুশিতে আচ্ছন্ন। মোহরের পাহাড়ের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে প্রাসাদ পর্যন্ত। প্রাসাদের সামনে আসতেই সেখান থেকে বেরিয়ে এলো এক পরমা সুন্দরী টুকটুকে বউ। বেরিয়ে এসে সে ব্রাহ্মণ পত্নীকে জড়িয়ে ধরল। আজ কি আনন্দ হচ্ছে আমার, এই প্রথম বোনটিকে দেখলাম। এই নাও আমার হিরে মতির হারটা, তোমার কাছে রাখো। এই বলে সে গলায় হারটি পরিয়ে দিল। হাত ধরে ব্রাহ্মণ পত্নীকে বাড়ির ভিতরে নিয়ে এলো। এবার রেষারেষি করে দুই বউ ব্রাহ্মণের সেবা করতে লাগলো। পরম আদর যত্নে ব্রাহ্মণের দিনগুলি সুখেই কাটছিল। এইভাবে 3-4 বছর কেটে গেল। এর মধ্যে দুই বউ দুটি কন্যা সন্তানের জন্ম দিলেন। রাক্ষস পত্নীর মেয়ের নাম অঞ্জলিকা আর মানুষ পত্নীর মেয়ের নাম মঞ্জলিকা। তারা একসাথে খেলতো, একসাথে পাঠশালায় যেত। তাদের পাঠশালা ছিল বাড়ি থেকে 3 ক্রোশ দূর। দুজনে দুটি পক্ষীরাজ ঘোড়ায় চেপে পাঠশালায় যেত। প্রথম থেকেই মানুষ বইয়ের সন্দেহ হতো সতীনটি হয়তো রাক্ষসী হবে। এদিকে রাক্ষসী বউ খুব বুদ্ধিমতী, সব সময় নিজেকে সামলে চলে। কখনো এমন কোনো কাজ করে না যা মানুষে করে না। ব্রাহ্মণ মাঝে মধ্যেই শিকার করতে বের হতো। একদিন একটা গোটা হরিণ শিকার করে আনলো ব্রাহ্মণ। রাতে হরিণটি বাড়ির উঠোনে ফেলে রাখলো। এদিকে কাঁচা মাংসর গন্ধ পেয়ে রাক্ষসী বউ আর লোভ সামলাতে পারল না। রান্নাঘরে নিয়ে কাটা ধোয়া করার আগেই সে হরিণটাকে নিজের ঘরে টেনে নিয়ে গিয়ে সে হরিণটিকে খেতে শুরু করে। এদিকে মানুষ বউ রাক্ষসীর বাড়ির দরজার পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল তার সতীনটি এক বিকট রাক্ষসীর মূর্তি ধারণ করেছে। বড় বড় দাঁত আর জিভ বের করে সেই হরিণটিকে খেতে শুরু করেছে। মানুষ বউ এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে কাঁপতে সে নিজের ঘরে চলে গেল। রোজ রোজ হরিণের মাংস কোথায় উবে যায় বলতে পারো দিদি? রাক্ষসী বউ ধমক দিয়ে বলল, আমাকে বলো কেন, আমি কি কাঁচা মাংস খাই? কি জানি বাবা, খেতেও তো পারো। রাক্ষসী বুঝলো মানুষ বউয়ের আর কিছুই জানতে বাকি নেই। মনে মনে ভাবল এর প্রতিশোধ না নিয়ে সে ছাড়বে না। আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। রাতে ঘুম এলো না। পরের দিনই ওদেরকে খেয়ে ফেলবে বোধহয়।
প্রথমে ওকে খাবে, তারপর ওর স্বামীকে খাবে, আর তারপরেই তার মেয়েকে। পরের দিনই সকালে মঞ্জুলিকার মা মঞ্জুলিকাকে ডেকে বলল, বাচ্চা, আমার গুরুজি দেবার বিভূতি তোকে দিয়ে গেলাম। এই বিভূতি গোলাপি হলে বুঝবে তোমার বাবা মরেছেন, আর লাল হয়ে উঠলে বুঝবে আমিও মরেছি। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করো না, দ্রুত ঘোড়া ছড়িয়ে যত দূর পারো পালায়ন করো, তা না হলে রাক্ষসী তোমাকেও খেয়ে ফেলবে। মঞ্জুলিকা রওনা হলো। রাক্ষসী বউ একটু দেরিতেই ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠেই ব্রাহ্মণকে রাক্ষসী বলল, চলো নদীতে স্নান করে আসি। কুঁড়ে ব্রাহ্মণ দূরের ওই নদীতে যেতে কিছুতেই রাজি হচ্ছিল না। রাক্ষসী বউ নাছোড়বান্দা, নানা রকম কথা বলে ব্রাহ্মণকে শেষমেশ রাজি করিয়েই ফেলে বলির ফাঁটা হবার জন্য। মানুষ বউ বুঝল সর্বনাশ হতে আর দেরি নেই, কিন্তু সর্বনাশ ঠেকানোর মতো কোনো উপায়ও জানা ছিল না। নদীর ধারে পৌঁছে নিজের আসল বিকট চেহারায় রাক্ষসী মূর্তি ধারণ করল। সে ব্রাহ্মণকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলল। এক দৌড়ে সেখান থেকে ফিরে এসে ব্রাহ্মণ পত্নীকেও গিলে ফেলল। হঠাৎ সে দেখল বিভূতির রং গোলাপি হয়েছে। আমার বাপের প্রাণ গেল। একটু পরে আবার কৌটো খুলে দেখল বিভূতির রং লাল হয়েছে। সে বুঝল তার মাও প্রাণ হারিয়েছে। দৌড়ে গিয়ে ঘোড়ার পিঠে চড়ল। মঞ্জুলিকাকে ঘোড়ার পিঠে উঠতে দেখে ওর সৎ বোন অঞ্জলিকা বলল, কোথায় যাচ্ছ বোন মঞ্জুলিকা? কাঁদছ কেন? আমি তোমার সঙ্গে যাব। না না, আমার কাছে এসো না, তোমার মা আমার বাবা মা দুজনকেই খেয়েছে, এবার তুমি আমাকে খাবে? না বোন, খাওয়া তো দূরে থাকুক, আমি তোমার প্রাণ বাঁচাবো। এই বলে যেই না মঞ্জুলিকার সঙ্গ নেবে বলে ঠিক করেছে, অমনি দেখতে পেল তার মা বিকট রাক্ষসী মূর্তি ধারণ করে মঞ্জুলিকাকে খাবে বলে আসছে। অঞ্জলিকা তখন রাক্ষসী মায়ের কাছে এগিয়ে গিয়ে কোমর থেকে তরবারিটা বের করে এক কোপে রাক্ষসী মায়ের মাথাটা কেটে ফেলে। ততক্ষণে মঞ্জুলিকা প্রাণের ভয়ে অনেক দূরে এগিয়ে গেছে। এবার অঞ্জলিকাও খুব দ্রুত ঘোড়া ছুটিয়ে মঞ্জুলিকাকে ধরে ফেলল। হাঁপাতে হাঁপাতে সে বলল, বোন মঞ্জুলিকা, রাক্ষসী মা মরেছে, আমি তাকে কেটে ফেলেছি। তারা দুজনেই বাবা মাকে হারালো। শোকে আচ্ছন্ন হয়ে ঘোড়া ছুটিয়ে চলল। দেখতে দেখতে অনেক পথ পেরিয়ে এলো। সন্ধ্যার কিছু পূর্বে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিল। ওদের অতিথি ভেবে ঠাঁই দিলেও বাড়ির ভিতরে ওরা বুঝল একটা থমথমে পরিবেশ। কারণটা জানতে চেষ্টা করলো। ঘরের মধ্যে বলাবলি করছে। ঠাকুরমা বলছে, বয়স হয়েছে, বেঁচেছি অনেক কাল, আর বড় যত 1 বছর বাঁচবো। আমি গেলে বিশেষ কিছু ক্ষতি হবে না। না না ঠাকুমা, আমি যাব। আমি কখনো রাক্ষসী দেখিনি। অঞ্জলিকা ব্যাপারটা জানতে চাইল। আপনাদের কি এমন বিপদ যে বাড়ির সবাই চিন্তায় আছেন? বাড়ির কর্তা তখন বলতে শুরু করলো, এই অঞ্চলে এক বিরাট রাক্ষসীর তাণ্ডবে একেবারে ছারখার হয়ে গেছে। এই নগরে একজন মানুষও বাকি থাকতো না যদি না আমাদের মহারাজ রাক্ষসীর সঙ্গে একটা রফা করে নিতেন। তিনি রাক্ষসীর কাছে কেঁদে কেটে প্রজাদের উপর দয়া করে ভিক্ষা চেয়েছিলেন। তাতে রাক্ষসী বলেছিলেন, একটা শর্তে আমি তোমাদের প্রজাদের উপর দয়া করতে পারি। সেটি হলো রোজ রাতে জঙ্গলের ধারে ওই পোড়া মন্দিরে আমার জন্য একটা মানুষ জোগাড় করে রাখতে হবে, তাহলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। সেদিন থেকে রাজা নিয়ম করে দিলেন যে প্রত্যেকটি পরিবারের পালা করে রোজ রাতে ওই পোড়া মন্দিরে একজন করে মানুষ পাঠাবে। এ পাড়ার সব পরিবারের একজন করে যাওয়া হয়ে গেছে, আর আমাদের পালা।
সব শুনে অঞ্জলিকা মঞ্জলিকা নিজেদের মধ্যে আলোচনা করে গৃহকর্তাকে বলল, এই ব্যাপার নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। আপনারা আজ আমাদের যা যত্ন করেছেন তার প্রতিদানে আমরা দুজনেই যাব রাক্ষসীর খাবার হতে। এ কথা শুনে বাড়িশুদ্ধ লোক আপত্তি করে বলল, অঞ্জলিকা মঞ্জলিকা বলল, দেখুন, আপনারা যাই বলুন না কেন, আমরা যখন যাব বলে মনস্থির করেছি তখন যাবই। আপনাদের কোনো ভয় নেই, কে জানে হয়তো আমরা গেলে আপনাদের এই দুরবস্থার একটা সুরাহা হতে পারে। সন্ধ্যা হলো, ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠল, শঙ্খ বাজল। অঞ্জলিকা মঞ্জলিকা ঘোড়া নিয়ে পোড়া মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অঞ্জলিকা মঞ্জলিকাকে বলল, ভাই, তুমি প্রথমে ঘুমিয়ে নাও, আমি পাহারা দিচ্ছি, দেখি রাক্ষসী কখন আসে। ক্লান্ত শরীরে মঞ্জলিকা ঘুমিয়ে পড়ল। রইল জেগে অঞ্জলিকা। রাতের প্রথম প্রহর নির্বিঘ্নে কাটল, কিন্তু রাজবাড়িতে যখন মাঝরাতের ঘণ্টা বেজে উঠল তখন অঞ্জলিকার কানে একটা প্রকাণ্ড ঝড়ের শব্দ এলো। সে বুঝে নিল এইবার রাক্ষসী আসছে। একটু পরেই দরজায় প্রকাণ্ড জোরে টোকার শব্দ। রাক্ষসী বলছে, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, ঘরে কে জাগে? অঞ্জলিকা জাগে, মঞ্জলিকা জাগে, দুই রাজকন্যে জাগে। এই কথা শুনে রাক্ষসী গোঁ গোঁ করতে করতে চলে গেল। কারণ রাক্ষসী জানে অঞ্জলিকার শিরায় শিরায় রাক্ষসীর রক্ত বইছে, ওকে মারা যাবে না। রাক্ষসী ফিরে গেল। 1 ঘন্টা পরে রাক্ষসী আবার ফিরে এসে দরজায় ধাক্কা মেরে হাউ মাউ কাউ করে উঠল। হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, ঘরে কে জাগে? অঞ্জলিকা জাগে, মঞ্জলিকা জাগে, দুই রাজকন্যে জাগে। গো গো করতে করতে রাক্ষসী আবার ফিরে গেল। কিছুক্ষণ পরে কোনো সাড়া শব্দ নেই। প্রায় 2 ঘন্টা কেটে গেল। এবার অঞ্জলিকার ঘুম পেল। সে তখন মঞ্জলিকাকে জাগিয়ে দিল। ভাই, এবার তুই জাগ, আমি শুই। অঞ্জলিকা ঘুমানোর আগে মঞ্জলিকাকে বলল, যদি রাক্ষসী এসে জিজ্ঞেস করে, বোন তুই আগে বলবি অঞ্জলিকা জাগে, তা না হলে কিন্তু বিপদ হবে। রাত্রি শেষ প্রহরে রাক্ষসী এসে আবার দরজা ধাক্কা দিল। রাক্ষসী বলল, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, ঘরে কে জাগে? অঞ্জলিকা জাগে, অঞ্জলিকা জাগে, দুই রাজকন্যে জাগে। ভুল করে সে নিজের নামটাই আগে বলে ফেলল। তৎক্ষণাৎ রাক্ষসী বিকট হাসিতে ভরিয়ে দিয়ে দরজা ভেঙে ঢুকে পড়ল। সেই শব্দ শুনে অঞ্জলিকার ঘুম ভেঙে গেল। তক্ষুনি সে লাফিয়ে উঠে কোমর থেকে তরবারিটি বের করে এক কোপে রাক্ষসীর মুন্ডু কেটে ফেলল। প্রকাণ্ড ধরটা পড়ে রইল পোড়া মন্দিরের বাইরে। তারা প্রাণে বাঁচল। রাজ্যবাসীকে এক প্রকাণ্ড রাক্ষসীর কবল থেকে বাঁচালো। এবার তারা 2 বোন অঞ্জলিকা আর মঞ্জলিকা সেই কাটা মুন্ডু দরজায় ঠেস দিয়ে নিজেরা ঘুমিয়ে পড়ল। পরদিন অনেক বেলা পর্যন্ত তাদের ঘুম ভাঙল না। রাস্তা দিয়ে যাচ্ছিল কাঠুরিয়ার দল। তারা দেখতে পেল ওই পোড়া মন্দির থেকে রক্ত গড়িয়ে আসছে। এদিক ওদিক তাকিয়ে তারা দেখতে পেল ভয়ঙ্কর রাক্ষসের কাটা অবস্থায় পড়ে আছে তার দেহ, যার অত্যাচারে গোটা দেশটাই শাসিত হচ্ছিল। তারপর কাঠুরিয়ার দলেদের সেই কথাটা মনে পড়ে। রাজামশাই বলেছিলেন যে রাক্ষসী মারবে তার সঙ্গে তার 2 পুত্রের বিবাহ দেবে। সঙ্গে সঙ্গে তারা রাক্ষসীর হাত পা কেটে রাজবাড়ির দিকে রওনা হয়। গিয়ে রাজামশাইকে বলে, আমি রাক্ষসী মেরেছি। না না, ও মারেনি, আমি রাক্ষসী মেরেছি। ও মারেনি, রাক্ষসী আমি মেরেছি। এতগুলো কাঠুরিয়া একসঙ্গে কি করে বিয়ে দেবে রাজপুত্রদের? রাজার তো 2টি মাত্র সন্তান। তাই তিনি মন্ত্রীকে বললেন,
গতকাল রাতে কার বাড়ি থেকে পোড়া মন্দিরে যাওয়ার কথা ছিল? খাতা উল্টে মন্ত্রীমশাই গৃহস্থের নাম বলল। সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে লোক পাঠানো হলো। গৃহস্বামী এসে হাজির হলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, সন্ধ্যায় আমাদের বাড়িতে দুজন অল্প বয়স্কী অতিথি এসেছিলেন। আমাদের পরিবারের একজনের বদলে ওরা দুজন গিয়েছিল ওই পোড়া মন্দিরে। তৎক্ষণাৎ রাজার লোক গিয়ে পোড়া মন্দিরের ভাঙা দরজা ঠেলে দেখতে পেল রাক্ষসীর কাটা মুন্ডু পড়ে আছে, আর তারই পাশে দুই বোন ঘুমাচ্ছে। পক্ষীরাজ ঘোড়াটি তাদের পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। এবার আর কোনো সন্দেহ রইল না। দুই বোনকে রাজবাড়িতে নিয়ে আসা হলো। রাজামশাই তার কথা রাখলেন। তিনি তার দুটি পুত্রর সঙ্গে মঞ্জলিকা ও অঞ্জলিকার বিবাহ দিলেন। মহা ধুমধাম করে বিবাহ সম্পূর্ণ হলো। তখন থেকেই রাজ্যবাসী পরম সুখে দিন যাপন করতে লাগলো। লঙ্কা বাংলায় আজ আপনারা শুনলেন অনিরুদ্ধ বিশ্বাসের লেখা রাক্ষসীর কবলে অঞ্জলিকা মঞ্জলিকা।